আজকে আমরা হার্ট ফেলের সম্বন্ধে আলাপ করব এবং আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে আজকে আমার সঙ্গে আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পেশেন্ট বসে আছেন। সেটা হলো তাসনুভা। তাসনুভা বোধহয় 2.5 বছরের বেশি তাকে এলভ্যাড লাগানো হয়েছে, বা যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল হার্ট, অথবা অনেক সময় মেকানিক্যাল হার্ট বলা হয়, যে যান্ত্রিক হার্ট। এবং এই যান্ত্রিক হার্ট সম্বন্ধে একটু বলে নেই। সেজন্য বললাম, যেটা বলার আগে, যে তাসনুভা হলো আমার জীবনে, আমি যেমন আজ অবধি প্রায় 28,000 লোকের হার্টের অপারেশন করেছি, এই 28,000-এর ভিতরে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পেশেন্ট ইন মাই লাইফ। কারণ ওনাকে এই জিনিসটাই, আর্টিফিশিয়াল হার্টটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম লাগানো হয়েছে। শি ইজ দ্য ফার্স্ট পেশেন্ট, শি ইজ দ্য ফার্স্ট সাকসেসফুল পেশেন্ট। এবং এই পেশেন্ট উনি আমাদের কাছে আসছেন, আমাদেরকে দিয়ে এই অপারেশনটা করেছেন। উনি কিন্তু বিদেশেও করতে পারতেন। আমাদের উপরে আস্থা রেখেছেন, আমাদের উপরে কনফিডেন্স রেখেছেন। বাংলাদেশের ডাক্তারদের প্রতি কনফিডেন্স রাখাতে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। এটাতে আমরা যতটুকু গর্ববোধ করি, আমরা তাসনুভাকে নিয়ে অনেক গর্ববোধ করি। উই ফিল প্রাউড। এবং আমরা এটাও বলতে চাই যে বাংলাদেশে হার্ট ফেলের রোগী অনেক আছে। আমি 2টা পেশেন্টের ট্রান্সপ্লান্ট করতে গিয়ে একেবারে দ্বারের শেষ দ্বার পর্যন্ত পৌঁছেছি, কিন্তু তারপর যিনি হার্ট দিবেন উনি ব্রেন ডেথ, কিন্তু উনি দেন নাই, বা তার আত্মীয় স্বজনরা দেন নাই। এটা খুব দুঃখজনক। মানুষ সেরকমভাবে উপলব্ধি করে নেই, উদ্বুদ্ধ হয়নি। বা হার্ট ট্রান্সপ্লান্ট বা হার্ট ফেলিয়ারের জন্য যে একটা চরম সুন্দর একটা অপারেশন, এটার জন্য যে উদ্বুদ্ধ হওয়া, বা এটা যে সারা দুনিয়াতে চলে আসতেছে, বাংলাদেশে এটাও হবে, এটার যে স্লোগান, এটার যে প্রচার, এটাকে যে বাস্তবায়িত করতে হবে, এটা যে আমাদের বাংলাদেশের রুগীদের প্রয়োজন, এই জিনিসটাকে আমরা করে আসতে পারি। এটা সচেতনার জন্য একটা আন্দোলন করতে হবে। যাই হোক, সেটা একটা ইয়ে। তবে আমি একটু এলভ্যাড সম্বন্ধে বলি। এলভ্যাডটা হলো লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, যেই ডিভাইসটা হার্টের একটা সঙ্গের সাথে লাগানো হয়। আপনারা জানেন যে হার্ট একটা পাম্প, আর কিছুই না, একটা পাম্প যখন করতে পারে না তখন মানুষ অসুস্থ হয়ে যায়, রক্তটাকে সামনে দিতে পারে না। তো এলভ্যাডটা হলো একটা মেশিন, যে মেশিনটা হার্টের সাথে লাগানো হয়, সেটা পাম্প করে হার্টের সঙ্গেই। তাতে কার্ডিয়াক আউটপুট বা হার্টের আউটপুটটা বাড়ে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেইন, কিডনি, লিভার, মাসল, বোন, সব জায়গায় রক্ত পায়, মানুষ সুস্থ থাকে। তাসনুভা যখন প্রথম আমাদের কাছে আসে, ও কোনো দিন হুইল ছাড়া হাঁটতো না, আর এখন উনি দৌড়ে বেড়াচ্ছে। আজকে 2013-এ আমি ফার্স্ট টাইম সেন্সলেস হলাম। সেন্সলেস হওয়ার পর আমি দেশে বাড়ি ছিলাম, সৌদিতে ছিলাম, আমি হজে ছিলাম। হজের চলা অবস্থা, হজ শেষ করে এসে আমি দেশে ফিরলাম। দেশে ফেরার পর আমার যেহেতু এরপর এটার মাঝে আর একটু আছে, আমি আমার ছেলেকে নিয়ে কন্টিনিউ স্কুলে যেতাম। স্কুলে আমি রেগুলার যেভাবে যাচ্ছি, কিন্তু ওখানে যেও আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় আমি সুস্থ মানুষ রেডি হয়ে যাচ্ছি, কিন্তু ওখানে যেও ফেল্ট হচ্ছি। ওখান থেকে আমাকে স্কুলের মায়েরা হসপিটালাইজড করছে, আমার হাজব্যান্ড ওখান থেকেই করছে। এভাবে 2-1 বার আমাকে হসপিটালে যেতে হয়েছে। এই 2-1 বার হসপিটালে যাওয়ার পরে আমাকে একজন কার্ডিওলজিস্টের কাছে দেখানো হয়েছে, স্কয়ার হসপিটাল সেটা ছিল। সেখান থেকে ডক্টর বদরুল আলম চৌধুরী, উনি আমাকে দেশের বাইরে যাওয়ার জন্য আমার হাজব্যান্ডকে অফার করলেন, যদি ফাইন্যান্স প্রবলেম না থাকে তাহলে যেন দেশের বাড়ি আমি যাই। এরপর আমি দেশের বাইরে গেলাম, টানা 7 বছর আমি দেশের বাইরে ছিলাম। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে আমি টানা 7 বছর ট্রিটমেন্ট নিয়েছি, 13 to 20। 17-এর 14 ফেব্রুয়ারিতে আমার SICD নামক একটা ডিভাইস ইমপ্ল্যান্ট করা হয় আমার হার্টে। এআইসিডি বা এসআইসিডি, আমরা আঙ্কেল এআইসিডি বলছি, ওরা SICD বলে আমার বডিতে এটা ইমপ্ল্যান্ট করা হয়। এটা 5 ইয়ার্সের জন্য। তো এটা 5 ইয়ার্স আলহামদুলিল্লাহ এটা কন্টিনিউ হচ্ছিল। 20-তে এসে, না সরি, 18-এ আমি একটু আমার ব্রিথিং প্রবলেমটা আবার দেখা দিচ্ছিল। এরপর 18-এ আমরা মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাওয়ার পর ওখানে আমার একটা রিং পড়তে হয়। আমরা এটার জন্যই যাই, আমরা এই ট্রিটমেন্টের জন্যই যাই।
ওখানে যে আমি একটা রিং পরি, করোনারি স্টেন্ট লাগানো। হ্যাঁ, ওখানে এনজিওপ্লাস্টিকটা পরার পর কিন্তু ওনারা বলছিলেন, আমার এটা পরার পরও যখন আমাকে চেক আপ করা হলো যে এটা আমি পরিয়ে দিলাম, ব্লক ছিল পরিয়ে দিলাম, বাট বোধ হয় এর হার্ট ট্রান্সফার, প্রথম শব্দটা আসলো হার্ট ট্রান্সফার লাগতে পারে, এ ফার্স্ট টাইম আমাদের শোনা। এরপর আমরা চলে আসলাম 17, 18, 19 এসে আমার আবার একটু শ্বাসকষ্টটা আবার বেড়ে গেল, আবার আমি তার্কি গেলাম, না সরি 18-এ আমি এভার কেয়ারে ভর্তি হলাম। এভার কেয়ারে ভর্তি হওয়ার পর ডক্টর আতহার আলী খানের কাছে আমি ছিলাম। তো উনি রিংটা, উনি এনজিওগ্রামটা করার প্রয়োজন ছিল, উনি এটা করতে চাননি, যে না আমি এনজিওগ্রামটা করব না, বা যেটাই হোক আমাকে অ্যাভয়েড করেছেন। বাধ্য হয়ে আমাকে দেশে বাইরে, এটা আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল। আমরা তার্কি গিয়েছি, তার্কি যে এনজিওগ্রাম করার পর দেখা গেছে আমার আরও 2টা ব্লক দেখা গেছে, এ পারপাসে যা করার উনিও সেম 2টা রিং পড়ার পর আবার যখন চেক আপ করা হয়েছে তখন উনিও আমার ফ্যামিলির সঙ্গে একই ডিসকাস যে মেবি হার্ট ট্রান্সফার প্রয়োজন পড়তে পারে, কন্ডিশনটা যেরকম দেখাচ্ছে। এরপর আবার এসে আমি একটু সিক হয়ে পড়লাম। সেই সিকটা এতটাই ডেঞ্জারাস ছিল যে আজকে আমি তাসনুভা মোস্তাফিজ কথা বলছি সবার সামনে, এটা একটা ড্রিমের ব্যাপার, সেটা আমার প্রতিটা মোমেন্টই ছিল চলে যাওয়ার মোমেন্ট। হ্যাঁ, আর এতটা পেইনফুল আমার জন্য, আমার ফ্যামিলি, আমি নিজে তো কষ্ট পাচ্ছি ফিজিক্যালি, ফ্যামিলি পুরোটা হ্যাম্পার করে ছাড়ছি আমি। আমার হাজব্যান্ড আছে, আমার বাচ্চা তখন এ লেভেল এক্সাম দিবে, ক্যান্ডিডেট মেবি বলেন, আমার নিজের সংসার বলেন, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই 2টা ফ্যামিলি একেবারে আমার এলোমেলো। তো একটা সময় আমি এভার কেয়ারে অ্যাডমিশন, আবার আমার প্রয়োজন পড়লো, এত বেশি কষ্ট হচ্ছে, আমাকে কিছুদিন পরপরই অ্যাডমিশন নিতে হতো। নেওয়ার পরে ডক্টর আতহার আলী খান আমার ফ্যামিলিকে, আমার হাজব্যান্ড, আমার ভাইয়া, এদের সঙ্গে ডিসকাস করলেন যে এই পেশেন্টকে বেশি দিন এখানে আমরা রাখাও যাচ্ছে না, বা থাকবে সে দুনিয়াতেই থাকবে কি না, 2 মাসের বেশি স্টে করবে না, একদম একটা টাইম ভ্যালিডিটি দিয়ে দিল যে 2 মান্থ হয়তো বা স্টে করবে, কন্ডিশন যেভাবে ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে, বা মেডিকেশনও বডিতে অ্যাপ্লাই করলে কাজ করছেন, এটাও উল্লেখ করেছেন। কিন্তু আমাকে উনি, যেহেতু আমি সিসিউতে ছিলাম, উনি সবসময় আমাকে যে খুব আশার কথা বলতেন যে আপনার ফ্যামিলি খুব চেষ্টা করছেন আপনার জন্য, এই কথাটা আমার এখনও মনে আছে। এভাবে একদিন ও হঠাৎ করে আমাকে রিলিজ নিয়ে নিল, কেন নিল সেটা আমি জানি না। তারপরে আমি আমার ফ্যামিলির কিছু মেম্বার, এরপর ইউনাইট পর্বটা হলো আমার ফ্যামিলি মেম্বার সাথে, আঙ্কেলের সাথে খুব একটা আমাদের একটা ভালো একটা, আমার যে ফ্যামিলি মেম্বার তার সাথে একটা ভালো সম্পর্ক বা যোগাযোগ। আমাকে নিয়ে আসা হলো এখানে, উনি আমার বাসায় গিয়েছেন, বাসায় যেয়ে দেখেন আমি অক্সিজেন মাস্ক লাগিয়ে নামাজ পড়ছি, ওই অবস্থায় উনি আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। কথা আমি অতটা যে কেমন আছেন, ভালো আছেন, যতটুকুন কার্টিসি মেনটেন করা যায় করেছি। এরপরে আর কিছু বলেনি, চলে এসছেন। এরপর আমার হাজব্যান্ডের সাথে, আমার ফ্যামিলির সাথে ডিসকাস করলো, আমাকে তার 2 দিন পরে ইউনাইটেডে নিয়ে আসা হলো ডক্টর জাহাঙ্গীর কবিরের আন্ডারে। আমি এসছি, আমার এখনও মনে আছে, সকাল ছিল সেটা, আমাকে নর্মাল সরাসরি আমি এই চেম্বারেই এসছি। এখানে আসার পরে আমাকে দেখার পরে ডক্টর রাফি ডক্টর জাহাঙ্গীর কবির আমাকে ডক্টর রাফির কাছে ট্রান্সফার করে দেওয়ার পর আমাকে কিছু টেস্ট করা হলো। এরপর আমার কন্ডিশন দেখার পরে, যেটা আমার আশা একেবারে ছেড়ে কিন্তু আমি এসেছি এভার কেয়ার থেকে, এটা আমি উল্লেখ করেছি, সে আশাটা আবার রিপিট করলো ডক্টর জাহাঙ্গীর কবির, যে আমি ট্রাই করতে পারি, গড নোন হায়াত কি সেটা গড নোন, অনলি গড নোন, কিন্তু আমি ট্রাই করব এবং আমাকে নিয়ে করতে চাচ্ছেন। এটা আমার ফ্যামিলির সঙ্গে ডিসকাস অলরেডি শুরু হয়ে গেল সেই দিন থেকে। সেই দিনে কিছু ফর্মালিটিস, আমার টেস্ট অলমোস্ট শুরু হয়ে গেল। তো টেস্ট করে আমি বাসায় চলে গেলাম। এরপর কন্টিনিউ আমরা আসা যাওয়া অ্যাডমিশান, যখন যেটা প্রয়োজন আসছি। আর ডক্টর জাহাঙ্গীর কবির এটা নিয়ে কোনো সেকেন্ড অপশন আমি বা আমার ফ্যামিলি, আমি যতদিন আছি আলহামদুলিল্লাহ এটা বলার কোনো অপশন থাকে না।
আমার ট্রিটমেন্ট, আমার সব কিছু বা আমার ফ্যামিলিকে যে একটা আশ্বস্ত করা, একটা সাহস দেওয়া, ওভারঅল শুধু আমি ডক্টর জাহাঙ্গীর কবির বলবো না, একটা পেশেন্ট হিসেবে ইউনাইটেড হসপিটালের যে সিস্টারগুলো ছিলেন, উনি যে সিস্টারগুলো আমাকে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ 10 জন সিস্টার বোধহয় আমার জন্য বরাদ্দ করা ছিল। তারা আমাকে এমন সেবা দিয়েছেন যেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। মানে আমি হসপিটালের যে ব্যাপারগুলো, এগুলোকেও বাদ দিতে পারবো না আমার ট্রিটমেন্ট নিয়ে। আমি আজকে আছি তাসনুভা হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এই কথার প্রেক্ষিতে এদেরকেও নিয়ে আসতে হয়। অন্য সবাই আর ডক্টর জাহাঙ্গীর কবির টিমে কিন্তু অনেক ডক্টর ছিলেন, 16 জন ডক্টর মেবি 16 জন ডক্টর নিয়ে একটা টিম ছিল। সেই টিম নিয়ে আমাকে কন্টিনিউ যেভাবে সেবা দিয়েছেন, আমি কখনো মনেই করিনি হসপিটালে আছি। আমি লং টাইম হসপিটালে ছিলাম, আমি একটা বারও মনে করিনি। হ্যাঁ, ডক্টর কামরুজ্জামান তো আলহামদুলিল্লাহ, ডক্টর রাফি, ডক্টর আরিফ, আরও কিছু আছেন, আরও অনেকে আছেন, ডক্টর নাহিয়ান আমার ছেলের নামটা আমি মানে অনেক ডক্টরের সাথে আমার একটা লন্ডনে মানে আমি একটা ট্রিটমেন্টের মধ্যে ছিলাম না, একটা ফ্যামিলির মধ্যে ছিলাম, একটা ভালোবাসার মধ্যে ছিলাম। আর এর মধ্যে থেকে যে গার্ডিয়ান হয়ে আমাকে দেখভাল করেছেন আল্লাহর হুকুমে, আলহামদুলিল্লাহ ডক্টর জাহাঙ্গীর কবির, এর উপর তো কোনো কথাই বলা যাবে না। আমি বা আমার ফ্যামিলি, আমি যতদিন আছে, আমি তো আরেকবার রিপিট করলাম যে এখানে কোনো সেকেন্ড অপশন থাকবে না। এই তো আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট শুরু হলো, একটু সময় নিয়েছে, সময় লেগেছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার ছিল কারণ আমার ইকুইপমেন্টগুলো, আমার ডিভাইসগুলো সবগুলো দেশের বাইরে থেকে এসছে, মেবি অ্যাবট কোম্পানি আমেরিকার অ্যাবট কোম্পানি থেকে এসছে। এগুলো অনেক ফর্মালিটিস করে আমাকে তারা আলহামদুলিল্লাহ, এর মাঝে যেটা আমার হাজব্যান্ড, হ্যাঁ ডক্টর সেবা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেটারও তুলনা হয় না। এটাও আমি এই ঋণ শোধ করতে পারবো না, আমার হাজব্যান্ডের ঋণ। এটা হাজব্যান্ড সবারই আছে, টাকাও অনেকের আছে, দেয়ার মন মানসিকতা ডক্টর জাহাঙ্গীর কবির বলেছেন, আলহামদুলিল্লাহ আমিও বাধ্য না বললে যে আমার ট্রিটমেন্টটা বা আমার লাইফটার একটা কিছু গ্যাপ থেকে যায়। আমার হাজব্যান্ডের কোঅপারেশন, এটা একটা বড় পাওয়া। সবারই হাজব্যান্ড আছে, ভালোবাসেও সবাইকে, কিন্তু মুস্তাফিজুর রহমান মানে এটার কোনো আমি সেকেন্ড অপশন খুঁজে পাচ্ছি না ওর ব্যাপারে। হার্ট ট্রান্সফার তো মনে করেন বললেই হয় না, এটার জন্য অনেক প্রসিডিওর। এই তো লাস্ট পর্যন্ত আমরা আশাপাশা ছাড়িয়ে দিলাম যে হয়তো বেশি দিন লাস্টিং করবে না, কারণ আমি তো অনেক দিন ধরে দেখতেছিলাম যেখানে সিঙ্গাপুরে কোনো চিকিৎসা নাই, টার্কিতে আমরা চিকিৎসা পেলাম, মালয়েশিয়া পাইলাম না, এখানে যখন এই সর্বশেষ এই অবস্থা। এবং সিঙ্গাপুরেও আমরা যখন যোগাযোগ করতেছিলাম তখনও ডক্টর মানে লাস্টে হতাশ হয়ে গেছে। তো এই জন্য আমরা মনে করেছিলাম যে হয়তো, তো এখানে আসার পরে স্যারের সাথে কথা হলো, স্যার আবার ডাক্তার রাফি আছে একজন, তা উনিও বেশ আমাদের একদম রাত্র মনে করেন 24 আওয়ার সার্ভিস দিয়েছে আর কি, 12টা নাই 1টা নাই। আমরা বলতাম যে এই অবস্থা, তখন উনি বলতে এইটা করো। তারপর আমরা আমাদের মানে খুব একটা মানসিক স্যাটিসফ্যাকশন পাইলাম যে চিকিৎসার পরে ভালো মন্দ এটা তো আল্লাহর হাতে, কিন্তু ডাক্তারের সাথে তো কথা বললে অনেকটা। তা আমাদের বিশেষ করে আমি আর আমার সম্বন্ধী ছিল, আমরা স্যারের কথাবার্তা খুব পছন্দ করলাম যে ঠিক আছে আমরা ইন্ডিয়া দিনে বাইরে আর যাবো না। এই তো এখানে এরপর তো ওনাদের সর্বাত্মক চেষ্টা আর বাকি আল্লাহর ইচ্ছা আর কি। এটার জন্য কৃতিত্ব আরেকজনের আছে, মানে সত্যিকার অর্থে এটা হলো মুস্তাফিজ সাহেব, ওনার হাজব্যান্ড। অত্যন্ত ভালো একজন মানুষ এবং খুবই পজিটিভ মাইন্ডেড, আর ওনার একটাই সন্তান। মাম্মির সিচুয়েশন যেমন ছিল ওই সময় সার্জারির আগে, সারা রাত ঘুমাতে পারতো না। আমরা সারা রাত রুমে যেতাম, আর রাত হলেই মনে হতো যে পরের দিন সকালে আর দেখতে পারবো নাকি, এমনও গাট ফিলিংস আসতো। কিন্তু তারপরেও এইসব কিছু কাটিয়ে আমরা জাহাঙ্গীর আঙ্কেলের কথা শুনি, ওনার কাছে আসি, আমাদের ফ্যামিলি রিলেটিভ দিয়ে ওনার থ্রুতে আসি। তারপর আলহামদুলিল্লাহ সার্জারির পর এখন যেই সিচুয়েশনে আছে, যেমন আমি টার্কিতে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সের উপর ব্যাচেলার্স করছি, আমার সাথে মাম্মি থাকে। বাসা আমাদের অনেক বড়, বাসার সব কাজ মাম্মি নিজে হাতে রান্না করে, ঘর ক্লিনিং থেকে শুরু করে সব কিছু করে। আলহামদুলিল্লাহ এখন যে সব করতে পারছে আগের সাথে কম্পেয়ার করলে এটা ফার মোর বেটার।
তো যে আমরা এখন মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে রাতে ঘুমাতে পারি, এটাই একমাত্র আমাদের বড় বিষয় এখন। আমি মানে আমার যতদিন আমার হায়াত থাকবে, আমি ডক্টর জাহাঙ্গীর কবির, আমি নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে বলি যে আলহামদুলিল্লাহ আমার মতো যারা কষ্টে আছেন তারা যেন এরকম ডক্টরদের আন্ডারে আসুক, সেবা পাক, ভালো হোক, আমার মতো করে কথা বলার সুযোগ পান। প্রতি বছর আমরা ওয়ার্ল্ড হার্ট ডে পালন করি। আপনারা জানেন যে যতগুলো কারণে মানুষ মারা যায়, নাম্বার 1 কিলার হলো হার্ট। সারা দুনিয়াতে ক্যান্সার, রোড অ্যাক্সিডেন্ট, যত রকম রোগ আছে, সবচেয়ে বড় কিলার হলো হার্টের ডিজিজ। এখন এই হার্ট ফেইলিয়ার হলো যখন হার্ট পাম্প করতে পারে না, যে কারণে তাসনুবার সেই হার্ট ফেইলিয়ারের জন্য আর্টিফিশিয়াল হার্ট লাগলো। কিন্তু তাসনুবা, প্রতিটা জিনিসের একটা বয়স আছে। তাসনুবার এটা একটা মেশিন, যেটা দিয়ে সে 2.5 বছর খুব ভালো আছে, নিশ্চয়ই আরও অনেক 2.5 বছর উনি ভালো থাকবেন। তারপর কি হবে? একটা সময় আসবে যখন মেশিনও ফেল করে। আমি তাসনুবাকে বাস্তবতার সামনে আনতেছি, তাই না তাসনুবা? হ্যাঁ, সেজন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে তাসনুবার হাজব্যান্ড মোস্তাফিজ সাহেব অত্যন্ত ভালো একটা মানুষ, যে তার স্ত্রীর জন্য এত কিছু করতে পারছেন এবং প্রতিটা সময় সে তার পাশে দাঁড়িয়েছে। আই এম রিয়েলি এরকম একটা মানুষ। কিন্তু সবাই মুস্তাফিজুর রহমান সাহেব না, 1 নম্বর। সবার কাছে এত টাকাও নাই যে উনি ব্যয় করতে পারছেন। কিন্তু এর চেয়ে অনেক কম খরচে আমরা কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট করতে পারি, যেটা হয়তো সামনের দিকে তাসনুবার লাগবে। She will require a heart transplant. এখন হার্ট ট্রান্সপ্লান্ট কিডনির মতন না যে একটা কিডনি দিলাম আরেকজন লাগালাম। এটা হলো এমন একটা জিনিস যেখানে আপনাকে সেই হার্ট দিতে পারবে যে ব্রেইন ডেথ, ব্রেইন দিয়ে মারা গেছে, সে কোনোদিন ভালো হবে না, কিন্তু তার হার্টটা ফাংশন আছে। এরকম অনেক রোগী পাওয়া যায় যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেইন ডেথ হয়ে গেছে, ব্রেইনে কিছু নাই এবং কয়েক মাস যাবৎ সে পড়ে আছে বিছনায়। তার হার্টটা সচল আছে, তার কিডনিটা সচল আছে, তার ফুসফুসটা সচল আছে, চোখটা দিতে পারে, 5টা 6টা অঙ্গ প্রত্যঙ্গ ইতিমধ্যে মানুষকে বাঁচাতে পারে। আমরা সেই সমস্ত রোগীর কথা বলতেছি। অনেক সময় দেখবেন যে অনেক হসপিটালে ব্রেইন সার্জারি করতে গিয়ে ব্রেইন ডেথ হয়ে যায়, এবং এইটা এত কমন বিদেশে যে অহরহই তারা হার্ট পায়। এই জিনিসটা বাংলাদেশে এস্টাবলিশ করতে হবে। আমি দুইজনকে হার্ট ট্রান্সপ্লান্ট করতে গিয়ে শেষ মুহূর্তে হার্ট দেয়নি, তারা কবর দিয়েছে লোকটাকে, কিন্তু তারা হার্ট দেয়নি। আমি সেটা বলি না যে হয়তো আমাদের শিক্ষা, আমাদের ধিক্ষা বা আমাদের প্রচার বা আমাদের বুঝাবার ক্ষমতা নাই, হয়তো আমি বুঝাতে পারিনি, কিংবা সে বুঝার মতন তার ক্যাপাসিটি ছিল না। আমার ফেইলিয়ারটা এখানেই। তো এই জায়গায় মির্জা গালিবের একটা আমার শেরের কথা মনে পড়ে, জানি না কে কতটুকু শের পারে। वो समझे हैं ना समझेंगे मेरी बात, वो समझे हैं ना समझेंगे मेरी बात, दे और दिल उनको जो ना दे मुझको जुबां और। এটা বুঝেন নেই বোধহয়। সে বলতেছে আল্লাহকে, সেই ভদ্রলোক একটা মেয়ের তরফ থেকে বলতেছে যে মেয়েটাকে আমি এত বোঝাই, সে প্রেম নিবেদন করে, বলে वो समझे हैं ना समझेंगे मेरी बात, যে ও বুঝেও না আর ও বুঝেও না আর বুঝতেও চায় না আমার কথা। তো হে আল্লাহ, ওকে অন্য একটা মন দে যে আমি যা বলতে চাই সেটা যে সে বুঝে, অথবা ওকে যদি মন না দিস তাহলে আমাকে এমন একটা ভাষা দে যেন আমার কথাটা সে বুঝে। এটা কিন্তু অনেক বড় একটা শের, আমি হয়তো ভালো করে বলতে পারিনি। वो समझे हैं ना समझेंगे मेरी बात, दे और दिल उनको जो ना दे मुझको जुबां और। তো সেরকম, সেই জন্য হয়তো আমরা মানুষকে বুঝাতে পারিনি যে হার্ট ট্রান্সপ্লান্ট দরকার, কিন্তু আমরা যখন তখন করতে পারি, কিন্তু আমরা চিকিৎসা দিতে পারতেছি না। এই জিনিসটাকে বাংলাদেশে এস্টাবলিশ করতে হবে। এই যে ওয়ার্ল্ড হার্ট ডে, এই যে মানে আমাদের মানুষকে মানে করা, উদ্বুদ্ধ করা, চিকিৎসাটাকে অনেক উপরে নিয়ে যাওয়া, আরও ভালো চিকিৎসা, আরও গতানুগতিক তো চিকিৎসা আছেই, কিন্তু আরও ভালো একটা চিকিৎসা নিয়ে যাওয়া, এটা খুব প্রয়োজন।
তো সেই জন্য আমি আবারও বলি যে ওয়ার্ল্ড হার্ট ডের প্রতিবার এই স্লোগানগুলি আসে, আমরা প্রতি বছর এটাকে পালন করি এবং প্রতি বছর মানুষকে সঠিক একটা চিকিৎসার লাইনে দেওয়া। একটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে সঠিক চিকিৎসা হোক এবং সে বাংলাদেশের মানুষ যেন তার নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, এটি আমাদের স্লোগান।